চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী ও অভিনেতা পলাশ লোহের কাছে। ভাইয়া, সবকিছু মিলিয়ে বর্তমান সময়টা আসলে কিভাবে যাচ্ছে, কেমন যাচ্ছে? আমরা যেহেতু শিল্পীদের যত অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকবে এবং যত প্রোগ্রাম থাকবে, গান থাকবে, ততই আনন্দ থাকবে। তো সেই দৃষ্টিকোণ থেকে খারাপ ভালো মিলিয়ে যাচ্ছে আর কি। মনে কি হচ্ছে যে তুলনামূলকভাবে আসলে যতখানি কাজ থাকবার কথা ছিল সেই পরিমাণ কাজ এখন হাতে নেই? হ্যাঁ, কিছুটা কমেছে, তবে আমার মনে হয় পরিবেশ শান্ত হলে, রাজনৈতিক পরিবেশ শান্ত হলে আবারও কাজের জায়গাটা বাড়বে আমার মনে হচ্ছে। মানে সামগ্রিকভাবে একটা প্রভাব তো আছেই আসলে। আর সংস্কৃতির উপরে একটা, সংস্কৃতির ভেতরে একটা অস্থিরতা আছে। যদি বলি যে শ্রোতা দর্শকদের রুচি বোধের মধ্যে অনেক পরিবর্তন এসেছে, একটা বিক্ষিপ্ততা কাজ করছে, তো সেই জায়গাটা ধরে রাখবার জন্য একজন শিল্পী হিসেবে কি মনে হয় যে কোন কোন জায়গাতে আসলে কাজ করা উচিত আমাদের? যে শাখায় যে ভালো অভিনয়ে যারা আসলে থিয়েটার করে বা থিয়েটার করে শিখে আসা, তাদেরকে খুব বেশি বেশি কাজে নিয়ে আসা, যারা গান শিখে আসা তাদেরকে বেশি বেশি গানের কাজে ডাকা, এবং যে কোনো শাখাতেই, সেটা উপস্থাপনা, অভিনয়, সব শাখাতেই তখন হবে কি দর্শকরা, মানে আমার মনে হয় শ্রোতা দর্শকরা তখন কাজের প্রতি আকৃষ্ট হবে। এবং কিছু কিছু টেলিভিশনে দেখি যে আপনার রিয়েলিটি স্টার হান্ট করা হয়, যেখানে তো স্টার হান্ট, সেখানে অভিনয়ের বিভিন্ন দক্ষতার ব্যাপার প্রতিযোগিতায় নেওয়া হয়। তো আমার মনে হয় যে থিয়েটার থেকে সার্চ করলে তো অসংখ্য আর্টিস্ট সেখানে পাওয়া যাচ্ছে, তো এগুলো কেন করা হয় না? আমার মনে হয় যে এগুলো একটু গুরুত্বভাবে দেখা উচিত আর কি। সম্প্রতি আপনি একটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন এবং সেটা মুক্তির অপেক্ষায় আছে, একটু শুনি চলচ্চিত্রটি সম্পর্কে, সংযোগটা কিভাবে হলো? সরকারি অনুদান পাওয়া ছবিটির নাম হচ্ছে ময়নার চর। এটি আপনার একটা নদীর পাড়ের আর কি জেলেদের জীবন নিয়ে বানানো ছবি। পরিচালক হচ্ছে মুস্তাফিজুর রহমান বাবু ভাই, হিরো আছেন আমাদের ইমন ভাই এবং হিরোইন আছেন সুস্মি রহমান। আমি একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে কাজ করেছি, পুলিশ ইন্সপেক্টরের ক্যারেক্টার। তো ছবিটা আমরা ওই নোয়াখালীর লক্ষ্মীপুর একটা জায়গা, মেঘনা নদীর তীরে আমরা শুটিং সম্পন্ন করেছি। এটার সমস্ত কাজই ডাবিং থেকে শুরু করে সব কাজ সম্পূর্ণ এখন সেন্সরে জমা পড়বে আর কি, এবং রিলিজ সম্ভবত ঈদের 1-1.5 মাস পরেই হচ্ছে আর কি। আচ্ছা, এটা কতদিন আগে কাজ শুরু করেছিলেন বা কতদিন ধরে আপনাদের শুটিং চলেছে? সব মিলিয়ে 25 দিন শুটিং হয়েছে, মাসখানেক আগে আমরা শুটিং শেষ করলাম। কি প্রত্যাশা করছেন যে এখন দর্শক মহলে কেমন সাড়া ফেলতে পারে চলচ্চিত্রটি? ছবিটির গল্প খুবই ভালো, যেহেতু জেলেদের জীবন নিয়ে, এবং এখানে গল্পটা আমি পড়েছি পুরোটা, এবং এখানে বেশ কিছু গান আছে, গানগুলো খুবই ভালো। এবং একটা গান দেখলাম যে ফেসবুক বা বিভিন্ন ইউটিউবে রিলিজ হওয়াতে সেই গানটার ব্যাপক সাড়া আছে। তো এবং সবাই চাচ্ছে যে ছবিটা তাড়াতাড়ি দেখুক। এবং এখানে আর্টিস্ট, অধিকাংশ আর্টিস্টই হচ্ছে আপনার মঞ্চের আর্টিস্ট, তো যার ফলে আমার মনে হয় অভিনয়ের জায়গাটাও খুব ভালো এসেছে। এবং ডিরেকশন যিনি দিয়েছেন উনি তো খুব অভিজ্ঞ মানুষ, মুস্তাফিজুর রহমান বাবু ভাই, তার পরিচালনায় বেশ কিছু ছবি জনপ্রিয় আছে। তো ওই জায়গা থেকে আমার মনে হয় ছবিটা সবকিছু মিলিয়ে ভালোই হবে। এখন তো আসলে অনেকগুলো প্ল্যাটফর্ম, শুধুমাত্র টেলিভিশন চ্যানেল না, আমরা দেখি ইউটিউবেও অনেক নাটক রিলিজ হচ্ছে, প্রচুর চ্যানেল আছে। তো সেক্ষেত্রে কোনো কাজ করা হচ্ছে কিনা, বা ওটিটি প্ল্যাটফর্মের কথা যদি বিশেষভাবে উল্লেখ করতে চাই, সেখানে কোনো কাজ করা হচ্ছে কিনা? ওটিটির কাজ আমার করা হয়নি, তবে ইউটিউব নির্ভর তো অনেক নাটক হচ্ছে, যেহেতু সেই জায়গা থেকে কিছু কাজ করেছি, এর মধ্যে রিলিজও হয়েছে। আর এবার ঈদের কাজ এখনও করা হয়নি। এছাড়াও একটা সিরিয়ালের ব্যাপারে কথা হচ্ছে, টিভি সিরিয়াল একটা বেসরকারি চ্যানেলে আসবে, তো সেখানেও কাস্টিং হচ্ছে। তো আমি আছি সেখানে, দেখা যাক। এই যে এতগুলো চ্যানেল, পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম, পাশাপাশি ইউটিউব চ্যানেল, এই যে চ্যানেলের যে বিক্ষিপ্ততা, সেইটার প্রভাব কি আসলে আমাদের দর্শকদের উপরে পড়ছে কিনা? সেই ক্ষেত্রে কি আসলে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে কিনা দর্শক? অনেকটাই পড়ছে, কারণ এক সময় যখন শুধু একটা মাত্র চ্যানেল ছিল বিটিভি, তখন বিটিভির একটা নাটকের মধ্যে যদি 5 সেকেন্ড কাউকে দেখা যেত, তখন সেও জনপ্রিয় হতো আসলেই। তো ওই জায়গা থেকে তো বিক্ষিপ্ত হচ্ছে। এখন ইউটিউব হাতের মুখে, মুঠোর মধ্যে, ফেসবুক পেজের মাধ্যমে মানুষ এখন কন্টেন্ট বানাচ্ছে। তো সবকিছু মিলিয়ে আসলে এটা টেলিভিশনের নাটকের বলেন, সিনেমাতে বলেন, সবকিছু একটা প্রভাব পড়েছে। এবং সময়ের সাথে সাথে স্টার হওয়া বা তারকা হওয়ার যে ব্যাপারটা, সেই সংজ্ঞাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন ফেসবুকে যারা স্টার, তারাই মূলত স্টার, তারাই সব থেকে বেশি পরিচিতি পায়, তাদের ফলোয়ার সংখ্যা বেশি। এই বিষয়টা কি আপনাকে আসলে প্রভাবিত করে কিনা, যে আপনি কখনো প্রেশারাইজড ফিল করেন কিনা? মানে কুপ্রভাব আর কি, প্রভাবটা আর কি, মানে সু বলবো না। তো সেই জায়গা থেকে নেতিবাচক প্রভাব পড়ে।
আবার ইতিবাচকের জায়গাটা খুব কম আছে, যেমন যারা খুব প্রতিভাবান ওরা তো আসলে অনেক সময় দেখা গেছে খুব ভালো গান করে, কিন্তু প্ল্যাটফর্ম পায় না বা কোনো অডিও কোম্পানির সাথে যোগাযোগ করতে পারে না। কিন্তু সে যখন অনলাইনে এসে একটা গান গেয়ে আপলোড দিচ্ছে, সেটা মানে হাজার হাজার শেয়ার হয়ে যাচ্ছে, মানুষ তাকে চিনছে, তখন বিভিন্ন চ্যানেল থেকে ডাকছে, ওই জায়গা থেকে ঠিক আছে, কিন্তু নেতিবাচক প্রভাবটা সবচেয়ে বেশি। কিন্তু ভাইরাল হওয়া টিকে থাকা দুটো কিন্তু এক বিষয় না। এক্স্যাক্টলি। তো ভাইরালের দিকে যারা ছড়ছে তাদের জীবন শেষ আমার মনে হয়, কারণ এই একবার দুইবারের বেশি ভাইরাল হয় না, তারপর আর জীবনে মানে অন্যদিকে মোড় নেয়ার কোনো স্কোপ থাকে না। কিন্তু যারা অল্প অল্প করে আগায় তারা সারা জীবন গেয়ে যায়, অভিনয় করে যায়, টিকে থাকে, কোনো না কোনো ভাবে টিকে থাকে। এটি গান শুনি ভাইয়া। গীতিকার শ্রদ্ধেয় শেখ নজরুল এবং সুর আমার করা। আমি কাকে বলি ভালোবাসো, কাকে বলি ভুলে যাও, কাকে বলি কাছে থাকো, কাকে বলি ফেরত নাও, আমি কাকে বলি ভালোবাসো, আমি কাকে বলি ভালোবাসো, কাকে বলি ভুলে যাও, কাকে বলি কাছে থাকো, কাকে বলি ফেরত নাও, আমি কাকে বলি ভালোবাসো। আমি দূরটা দেখি অনেক কাছে, আমি দূরটা দেখি অনেক কাছে, সারে সারে মারে মাপা মা পানি পানি নে সারে মারে সা। আমি দূরটা দেখি অনেক কাছে, নিকট দেখি অনেক দূর, আমার সোজা বসত বাঁকার ঘরে, সেই বাঁকাতেও অনেক ঘুর। আমি কাকে বলি দূরে যেতে, আমি কাকে বলি দূরে যেতে, কাকে বলি হাত বাড়াও, কাকে বলি কাছে থাকো, কাকে বলি ফেরত নাও, আমি কাকে বলি ভালোবাসো। থ্যাংক ইউ। বাহ, খুব সুন্দর, সুরটা ভীষণ সুন্দর হয়েছে। আপনার নিজের এই যে সুর করা, এটা কি নিজের গানের জন্য করা হয় না অন্যান্য শিল্পীদের গানের ক্ষেত্রেও করা হয়? যখন কোনো কোম্পানির চাহিদা থাকে, যে যেহেতু আমি সুরকার সঙ্গীত পরিচালক হিসেবেও কাজ করছি, তো ওই জায়গা থেকে তখন কোম্পানির কিছু ডিমান্ড থাকে যে আমার অমুক শিল্পীর জন্য গান করেন, তখন সুর করি আর কি। আপনি মূলত কি প্রফেশন, মানে আমি যদি আপনাকে একটা স্পেসিফিক প্রফেশনের কথা জিজ্ঞেস করি, যে আপনি প্রফেশনালি নিজেকে কোন পরিচয়টা দিবেন? সঙ্গীত শিল্পী এবং অভিনয় শিল্পী, দুটোই। আপনি তো আর্টিস্ট, মানে আপনি পেইন্টিংও করেন? হ্যাঁ, আমার পড়াশোনা শান্তমরিয়াম ইউনিভার্সিটি থেকে চারুকলায় অনার্স মাস্টার্স করেছি, কিন্তু ছবি আঁকাটা এখন আসলে অনেকটা অফ হয়ে গেছে। অফ হয়ে গেছে বলতে একেবারেই না, যখন আবার কোনো ক্লায়েন্টের পোর্ট্রেট বা পেইন্টিংসের অর্ডার পাই তখন আবার করে দেওয়া হয় আর কি। এত গুণ নিয়ে আসলে যে সারাটা দিন আসলে কিভাবে কাটানো হয়, মানে কোনটার দিকে ফোকাস করেন আপনি? অভিনয় নাকি গান নাকি ছবি আঁকা? ছবি আঁকা তো অফই রেখেছি ওইভাবে, মানে আর বাসায় থাকলে তো সবসময় চেষ্টা করি গান শুনি, ছবি দেখি এবং চর্চা করি, গানের চর্চা করি, তারপর অভিনয় দেখি, দেখে দেখে অভিনয়ের চর্চাটা করি, সবকিছু মিলিয়ে মানে থাকি আর কি। কাজের ব্যস্ততা যখন থাকে তখন তো দেখা গেছে যে, যেমন সিনেমা শুটিংয়ে গিয়েছি, টানা 14 দিন ছিলাম ওইখানে। তারপর কোনো নাটক যদি ঢাকার বাইরে করতে যে 4-5 দিন চলে যায় সময়, তো এইভাবে 4-5 দিন 5-6 দিন তো তখন বাইরেই কাটাইতে হয়। তখন রেয়াজ বা চর্চাটা তখন ওইখানেই করা হয়, অল্প অল্প সময়। আমি যদি জানতে চাই যে আপনার বাসার মানুষজন মানে আপনাকে নিয়ে সবথেকে বেশি বিরক্ত বোধ করে কি নিয়ে? যখন মুভি দেখি তখন মানে 10-12 বার নক করলেও দরজা খোলা হয় না, মুভি 3 ঘন্টা শেষ না হওয়া পর্যন্ত মনোযোগ দিয়ে মুভি দেখেন। কাউকে বিরক্ত করতে দেই না মুভি, কারণ হচ্ছে কি মানে মনোযোগটা সরে গেলে কিন্তু তখন আর মুভির প্রতি এটা থাকে না, আগ্রহ থাকে না, তাই একেবারে শেষ করার পরে আর কি বের হই। অভিনয়ের শিক্ষাটা না সবথেকে বেশি সেলফ লার্নিং, এটা যে নিজে নিজে অনেক কিছু অবজার্ভ করে করে অভিনয়টা শিখতে হয়। তো সেক্ষেত্রে আপনি আদর্শ হিসেবে কাদেরকে মানেন বা কি মনে করেন যে কোন কোন জায়গাতে কার কার অভিনয়ের দক্ষতাটা কোথায় কোথায় আসলে শিখবার আছে? অনেক বছর মঞ্চে কাজ করেছি, থিয়েটার করেছি, তো ওই জায়গা থেকে কলকাতা অনেকবার নাটক করার জন্য আমাদের যাওয়া হয়েছে। তো ওখানের অনেকগুলো থিয়েটার
অ্যাক্টিভিস্ট এবং অনেক আর্টিস্টদের সাথে মেশার সুযোগ হয়েছে অনেকবার নাট্য উৎসবগুলোতে। তো ওখানে অনেকের নাটক দেখেছি, বাংলাদেশেও খুব ভালো ভালো নাটক হয় মঞ্চে, প্রচুর নাটক দেখি মঞ্চে। এখন একটু কম দেখা হয়, কিন্তু গত 12-13 বছর প্রচুর নাটক দেখেছি মঞ্চে। আচ্ছা। তো মঞ্চে নাটক দেখার পরও কিন্তু অনেক কিছু শেখার যায়। যে আমার একজন, আমি যখন দর্শক হিসেবে অন্য দলের নাটকের অভিনেত্রীদের বা অভিনেতাদের অভিনয় দেখি তখন অনেক কিছু শিখি। আর জনপ্রিয় অভিনেতাদের মধ্যে তো অনেকেই আছে, হুমায়ুন ফরিদি আছেন, তারপর আমাদের রাইসুল ইসলাম আসাদ সাহেব আছেন, আমাদের শতাব্দী ওয়াদুদ ভাই আছেন। ওয়াদুদ ভাইয়ের সাথে কাজ করার সুযোগ হয়েছে, কিন্তু সিনিয়র যারা আছেন তাদের অনেক কাজ দেখেছি। তো দেখে দেখে শেখার ব্যাপারটা আর কি কিছুটা কাজ করে। হ্যাঁ। ছোটবেলায় কি হতে চেয়েছিলেন আপনি? পুলিশ ইন্সপেক্টর। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই চলচ্চিত্রে পুলিশ ইন্সপেক্টর হিসেবে আমরা আপনাকে দেখতে পাবো। মানে ফেক পুলিশ। হ্যাঁ, তো স্বপ্নটা কিছুটা কি পূরণ হলো? কিছুটা পূরণ তো হয়েছে। অভিনয়ের মাধ্যমে আসলে সব ধরনের প্রফেশনে মনে হয় কাজ করা যায়। ছোটবেলায় আমার ফুপু গোপালু উনি বলতো যে তুই বড় হয়ে কি হবি? আমি বলতাম যে পুলিশ ইন্সপেক্টর হব। তো ফুপু বলতো তাহলে পুলিশরা তো একরকম, তাদের হাঁটা চলা তো একরকম একটা ব্যাপার আছে, তুই তো তাহলে ওরকম হাঁটতে হবে। তখন আমি সিনেমায় যখন দেখতাম যে হিরোরা কিভাবে, পুলিশ ইন্সপেক্টর কিভাবে হাঁটে, এরকম স্লো মোশনে আস্তে আস্তে হাঁটতাম, ফু দিতাম, চুলে ফু দিতাম, এই ব্যাপারগুলো খুব লক্ষ্য করতাম। তখন বাসায় হাসাহাসি করতো সবাই আর কি। আচ্ছা, ছোটবেলায় কি এরকম হতো যে আপনাকে হিরো বলে ডাকা হতো, বা আয়নার সামনে নিজেকে দেখতে ভালো লাগতো, সেখান থেকে মনে হতো যে একটু হিরো হওয়ার একটা টেন্ডেন্সি থাকলেও থাকতে পারে, একটা সম্ভাবনা আছে? ফর্সা ছিলাম, শুকনা ছিলাম, কিন্তু হিরোর মতো চেহারা ছিল না। আচ্ছা। যখন ঢাকা আসলাম তখন আস্তে 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 একটু স্টাইল করা শিখা, যেটাকে বলে আর কি। তো তখন হয়তো কলেজে যখন শান্তমারিয়ামে যখন পড়াশোনা করেছি তখন ব্যাপারটা অনেকেই বলে ডাকতো, যেহেতু থিয়েটার করতাম, মঞ্চে কাজ করতাম, অনেকে বলতো আর কি ওই জায়গা থেকে। এছাড়া ছোটবেলায় ওরকম কেউ বলতো। কিন্তু কখনো স্বপ্নকে দেখেছিলেন যে হিরো হতে চান, মানে একটা সিনেমার হিরো, এরকম কিছু? না, পুলিশ ইন্সপেক্টরের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু ওইভাবে ওইদিকে আগানো হয়নি আসলে। প্রত্যেকেরই তো এক একটা স্বপ্ন থাকে, এক এক রকম ভাবে, সেটা আসলে কিভাবে দেখেন আপনি? আমার প্রধান লক্ষ্য বা হচ্ছে, যেহেতু ছোটবেলা থেকেই গান শিখেছি, অভিনয়টাও যেহেতু মঞ্চে অনেক বছর 12-13 বছর মঞ্চে কাজ করেছি, অভিনয় এবং গানটাকে মানে সুন্দরভাবে এবং ভালো ভালো কিছু কাজের সাথে যুক্ত থাকতে চাই। এখন পর্যন্ত যে কয়টা নাটক বা সিরিয়ালে কাজ করেছি প্রত্যেকটা কাজই কিন্তু মানসম্পন্ন, এবং গল্পের দিক থেকে বলেন বা নির্মাণের দিক থেকে বলেন। শেষের দিকে চলে এসেছি, আপনার কণ্ঠে আরো একটি গান শুনবো, তবে তার আগে দর্শকদের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত, পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরতম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303-4। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, একবার যুদ্ধ শুরু হয়ে গেলে মানুষ ভুলে যায় সহনশীলতা বলে কিছু আছে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গানটির গীতিকার আমাদের বাংলাদেশের কিংবদন্তি গীতিকার শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির, এবং সুর করেছেন আরেকজন শ্রদ্ধেয় রিপন খান। জি, চেষ্টা করছি। বাহ, চমৎকার কম্বিনেশন। শুনি গানটি। আমার জন্ম তারিখ আছে জানা, আমার জন্ম তারিখ আছে জানা, মরণ তারিখ নাই রে জানা, জানি শুধু একজনা রে একজনা, ও মনা জানি শুধু একজনা রে একজনা। আমার জন্ম তারিখ আছে জানা, আমার জন্ম তারিখ আছে জানা, মরণ তারিখ নাই রে জানা, জানি শুধু একজনা রে একজনা, ও মনা জানি শুধু একজনা রে একজনা। আমি যা দেখি না রে তিনি তা দেখেন, একে একে সকলের খবর সবই রাখেন। আমি যা দেখি না রে তিনি তা দেখেন, একে একে সকলের খবর সবই রাখেন। আল্লাহু আল্লাহু বলে, আল্লাহু আল্লাহু বলে একবারও যে ডাকি না, ডাকি না,
জানে শুধু একজনা রে একজনা, ও মনা জানে শুধু একজনা রে একজনা। আমার জন্ম তারিখ আছে জানা, মরণ তারিখ নাই রে জানা।